আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমার স্কুলে স্বাগতম। আমি আজকে কথা বলবো, তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা অর্থাৎ আর্টস এবং কমার্সে আছো, তোমাদের একটা সাবজেক্ট হচ্ছে বিজ্ঞান বিষয়টা। তো বিজ্ঞান বিষয়টা নিয়ে আসলে হচ্ছে এত বেশি কাজ করা হয় না, কেউ এত একটা বিস্তারিত বলে না। তোমাদের কাছে খুব একটা ভয়ের একটা সাবজেক্ট হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞান কিন্তু খুব মজার একটা সাবজেক্ট, বিজ্ঞানকে বুঝে পড়ার একটা সাবজেক্ট। তো আমরা হচ্ছে বিজ্ঞানটা নিয়ে হচ্ছে আজকে পড়বো, এবং তোমাদেরকে আজকে বিজ্ঞান বইয়ের সপ্তম চ্যাপ্টার যেটা আছে অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার, এই চ্যাপ্টারে আজকে আমরা কথা বলবো। তো আমি হচ্ছে সবার প্রথমে কয়েকটা নাম লিখি, একটু দেখো কি কি নাম লিখি। HCl, H2SO4, HNO3। তোমরা আগের ক্লাসগুলোতে বা তোমরা এই ধরনের সংকেতগুলোর সাথে পরিচিত অবশ্যই আছো। এই যে এইটাকে HCl, এটাকে বলা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং H2SO4, এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। এবং এটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই এগুলোকে কেন অ্যাসিড বলা হয়? এই যে সালফিউরিক অ্যাসিড বলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি, কেন এগুলোকে অ্যাসিড বলা হয়? তো অ্যাসিডের সংজ্ঞাটা যদি আমরা দেখি, অ্যাসিড কাকে বলে? তো যে সকল যৌগকে কোনো জলীয় দ্রবণে দিয়ে দিলে জলীয় দ্রবণে তারা বিয়োজিত হয়ে H+ তৈরি করবে। যেমন তুমি ধরো একটা পাত্র আছে, এখানে এটা হচ্ছে একটা জলীয় দ্রবণ, অর্থাৎ এখানে পানি আছে পাত্রটার মধ্যে। আমরা কি করলাম, এখানে হচ্ছে HCl দিয়ে দিলাম। তো তুমি যদি HCl দিয়ে দাও, HClটা হচ্ছে ভেঙে H+ এবং Cl- তৈরি হবে, অর্থাৎ একটা প্লাসের আয়ন এবং একটা মাইনাস আয়ন তৈরি করবে। এবং প্লাসের আয়নটাকে বলা হয় ক্যাটায়ন এবং মাইনাসের আয়নটাকে বলা হয় অ্যানায়ন। এই যে একটা ধনাত্মক আয়ন তৈরি হলো এবং একটা ঋণাত্মক আয়ন তৈরি হলো। আর এই যে ধনাত্মক আয়নটা দেখতেছি আমরা H+, এটাকে আবার প্রোটন বলা হয়। H+ আয়ন, হাইড্রোজেন আয়ন অথবা প্রোটন। এখন তোমরা বলতে পারো যে ভাই এটাকে প্রোটন কেন বলা হয়? তো প্রোটন হচ্ছে আমরা P দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে চার্জ হচ্ছে 1, এবং যেটাতে তোমরা যে এই যে প্রোটন গুলো হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে, এটা জানো। এবং হচ্ছে হাইড্রোজেন হচ্ছে একটাই ইলেকট্রন থাকে এবং একটা প্রোটন থাকে। হাইড্রোজেনের কেন্দ্রে একটা প্রোটন আছে এবং বাহিরে থাকে তার নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে হচ্ছে একটা ইলেকট্রন ঘুরে। এখন তুমি যদি একটা ইলেকট্রনকে সরাই ফেলো, এই যে প্লাস মানে হচ্ছে একটা ইলেকট্রন যে ছিল কক্ষপথে, এই কক্ষপথ থেকে ইলেকট্রনকে সরাই ফেলছো। তো কক্ষপথ থেকে ইলেকট্রন সরাই ফেললে তো তার ভিতরে কোনো ইলেকট্রন নাই, শুধুমাত্র প্রোটনটা ভিতরে আছে। এই জন্য H+ কে প্রোটন বলা হয়। আর এই যে H+ তৈরি হয়েছে বা হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছে বা প্রোটন তৈরি হয়েছে, এই জন্য HCl কে অ্যাসিড বলা হয়। তাহলে অ্যাসিড কি? যে সকল যৌগ জলীয় দ্রবণে হচ্ছে H+ দান করে অথবা প্রোটন দান করে, তাদেরকে অ্যাসিড বলা হয়। তা সহ HCl-টা আমরা দেখলাম যে HCl কিভাবে H+ দান করতেছে। আমরা যদি এখন H2SO4 দিতাম, জলীয় দ্রবণে যদি আমরা H2SO4 দেই, তাহলে সেটা কি করবে? এটা হচ্ছে জলীয় দ্রবণে ভেঙে যাবে, বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে দুইটা H+ তৈরি করবে। যেহেতু H2 আছে, দুইটা H+ তৈরি করবে, দুইটা প্রোটন তৈরি করবে এবং SO4 2-, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করবে। যেহেতু H2SO4 অর্থাৎ এই যৌগটা হচ্ছে জলীয় দ্রবণে অ্যাসিড H+ তৈরি করছে, সুতরাং এটাকে একটা অ্যাসিড বলা হয়। আসলে হচ্ছে HNO3 কে কেন অ্যাসিড বলা হয়? HNO3 এইটা হচ্ছে জলীয় দ্রবণে ভেঙে যাবে, ভেঙে যে হচ্ছে বিয়োজিত হয়ে H+ তৈরি করবে, NO3- তৈরি করে, এই জন্য এটাকে একটা অ্যাসিড বলা হয়। তাহলে অ্যাসিড কি, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। অ্যাসিড হচ্ছে যারা জলীয় দ্রবণে H+ দান করবে তাদেরকে অ্যাসিড বলা হয়। এবং এই যে এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড। তো আমরা অ্যাসিড জিনিসটা দেখলাম। তো তোমাদের বইয়ে হচ্ছে অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। অ্যাসিড হচ্ছে, ধরো হচ্ছে আমরা এখানে লিখি, এই যে অ্যাসিড জিনিসটা আছে, অ্যাসিডকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, আরেকটাকে বলা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড।
তোমাদেরকে আরেকটা কথা বলে যে এই যে অ্যাসিড আছে, অ্যাসিড একটা ইংরেজি শব্দ, এটার বাংলা হচ্ছে অম্ল। অ্যাসিডের বাংলা হচ্ছে অম্ল। তাহলে দুর্বল অম্ল অথবা আরেকটা হচ্ছে শক্তিশালী অম্ল। দুর্বল অম্ল কাকে বলে, শক্তিশালী অম্ল কাকে বলে? তো শক্তিশালী মানে হচ্ছে কি, সে খুব শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে। তো আমরা একটু আগে জেনে আসছি যে অ্যাসিড গুলো হচ্ছে জলীয় দ্রবণে ভেঙে যায়, বিয়োজিত হয় এবং H+ তৈরি করে। যারা হচ্ছে 100% অর্থাৎ 100% হচ্ছে বিয়োজিত হয়ে যায়, মানে পুরোপুরি ভেঙে যায় বা অধিকাংশ ভেঙে যায়, তাদেরকে বলা হয় শক্তিশালী অ্যাসিড। অর্থাৎ একটা অ্যাসিডকে তুমি পাত্রের মধ্যে দিছো, HCl অ্যাসিডটাকে হচ্ছে একটা জলীয় দ্রবণের মধ্যে পাঠাইছো, সেটা হচ্ছে কি হইতেছে, H+ তৈরি করতেছে এবং Cl- তৈরি করতেছে। তুমি যদি এখানে 1000টা HCl দাও, 1000টা HCl তুমি পাত্রের মধ্যে দিছো, জলীয় দ্রবণের মধ্যে দিছো, তাহলে যদি 1000টা H+ তৈরি করো, মানে 1000টা HCl দেওয়ার ফলে যদি 1000টা H+ তৈরি হইতেছে, মানে তুমি যতগুলা দিছো ততগুলাই ভেঙে যাইতেছে, পুরোপুরি ভেঙে যাইতেছে বা বেশিরভাগ ভেঙে যাবে, তাদেরকে বলা হয় শক্তিশালী অ্যাসিড। তাহলে HCl হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড। অর্থাৎ যারা জলীয় দ্রবণে পুরোপুরি ভেঙে যায় তাদেরকে বলা হয় শক্তিশালী অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে সেম ভাবে হবে, যতটা সালফিউরিক অ্যাসিড দিবা ততটা H2 তৈরি করবে, এটা একটা শক্তিশালী অ্যাসিড। HNO3, যতটা HNO3 দিবা, নাইট্রিক অ্যাসিড দিবা, ততটা H+ তৈরি করে ফেলবে, মানে পুরোপুরি ভেঙে যাবে, এজন্য এগুলোকে বলা হয় শক্তিশালী অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড কি? দুর্বল অ্যাসিড হচ্ছে যারা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে, মানে কম পরিমাণে বিয়োজিত হবে, পুরোপুরি বিয়োজিত হবে না। তুমি ধরো হচ্ছে, আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, দুর্বল অ্যাসিড কাদেরকে বলা হয়। এই ধরনের একটা অ্যাসিড তোমরা সংকেত দেখে আসো আশা করি, CH3COOH, এটাকে বলা হয় হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। তো এইটাকে কেন দুর্বল অ্যাসিড বলা হয় সেটা যদি আমরা একটু দেখি, ধরো একটু তুমি একটা জলীয় দ্রবণে CH3COOH কে বা COOH কে দিয়ে দিছো, তাহলে সেটা কি হবে, এটা হচ্ছে CH3COO- তৈরি করবে, অর্থাৎ একটা অ্যানায়ন তৈরি করবে, একটা ক্যাটায়ন তৈরি করবে, এই যে H+টা তৈরি করছে। তুমি যদি এখানে 1000টা CH3COOH দাও, তাহলে হচ্ছে সেটা হচ্ছে মাত্র 4টা H+ তৈরি করবে। দেখো তুমি দিছো 1000টা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, বাট সেটা হাইড্রোজেন আয়ন তৈরি করছে কয়টা, প্রোটন তৈরি করছে মাত্র 4টা। এই জন্য এটা যেহেতু পুরোপুরি বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়েছে, অল্প মাত্রা বিয়োজিত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় একটা দুর্বল অ্যাসিড। তো এই ধরনের দুর্বল অ্যাসিড আরো অনেকগুলো আছে, যেমন হচ্ছে C2H2O4, এই যে এটাকে বলা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, কারণ এটা হচ্ছে কি, তুমি যতগুলো অক্সালিক অ্যাসিড দিবে সেটা পুরোপুরি বিয়োজিত হবে না, আংশিক বিয়োজিত হবে। তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাসে অলরেডি 3টা সংজ্ঞা জেনে ফেলছি। অ্যাসিড কি? যারা জলীয় দ্রবণে, যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ দান করে অথবা প্রোটন দান করে তাদেরকে বলা হয় অ্যাসিড। তারপরে অ্যাসিড হচ্ছে দুই প্রকারে বিভক্ত, একটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড আর একটা হচ্ছে দুর্বল অ্যাসিড। যারা জলীয় দ্রবণে পুরোপুরি বিয়োজিত হয় তাদেরকে বলা হয় শক্তিশালী অ্যাসিড, যারা কম পরিমাণে বিয়োজিত হয় বা আংশিক বিয়োজিত হয়, আংশিক ভাঙে, তাদেরকে বলা হয় হচ্ছে দুর্বল অ্যাসিড, এবং কয়েকটা উদাহরণ করে দেখলাম। তারপরে এখন আরেকটা কথা হচ্ছে, অ্যাসিডকে আমরা কিভাবে বুঝবো, অ্যাসিডের কিছু ধর্ম আছে, অ্যাসিডকে চিনার কিছু উপায় আছে, আমরা অ্যাসিডের ধর্মগুলো কিছু আলোচনা করি আসো। তো অ্যাসিডকে চিনার একদম সাধারণ একটা, এটা অ্যাসিড কিনে এটা চেক করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে লিটমাস পেপার নামে একটা পেপার আছে, যেটার সাহায্যে আমরা পরীক্ষা করতে পারি। লিটমাস পেপার, লিটমাস পেপারটা জিনিসটা হচ্ছে কাগজের মতো একটা ছোট্ট অংশ, যেটা হচ্ছে হয় নীল রঙের থাকে না হয় লাল রঙের থাকে, দুই রঙের থাকতে পারে লিটমাস পেপারটা। তো তুমি যদি অ্যাসিড কিনা চেক করতে দাও, তাহলে হচ্ছে নীল লিটমাসটা হচ্ছে লাল রঙে পরিণত হয়ে যাবে। অর্থাৎ একটা লিটমাস পেপার আছে, ধরো ছোট্ট একটা পেপার আছে তোমার কাছে, ধরো এতটুকু একটা পেপার আছে, ছোট্ট অংশ, এটাকে যদি ধরো নীল রঙের আছে, তুমি কি করছো, একটা অ্যাসিডের মধ্যে দিয়ে দিছো, তাহলে অ্যাসিডটার সাথে সংস্পর্শে আসার সাথে সাথে সেটা কি হবে, নীল রঙটা হচ্ছে লাল রঙে পরিণত হওয়া শুরু করবে। অর্থাৎ এটা যদি মনে রাখতে চাও, আমরা হচ্ছে একটা ছোট্ট শব্দ মনে রাখবো, ও নীল। ও নীল শব্দটা যদি মনে রাখো, তাহলে অ দিয়ে অ্যাসিড মনে রাখবা, অ দিয়ে অ্যাসিড মনে রাখবা, নি দিয়ে নীল মনে রাখবা, ল দিয়ে লাল মনে রাখবা।
তাহলে দেখো এসিড নীলকে লালে রূপান্তর করে, নীল রঙের লিটমাস পেপারটা সেটাকে কি করবে, লালে রূপান্তর করবে। তো আসলে এসিডের কয়েকটা বাস্তব উদাহরণ দেখি কোন কোন জিনিসে এসিড থাকে। যেমন আমরা যে ফলগুলা খাই, ফলমূলগুলো খাই, কি খাই, লেবু আছে, ধরো আপেল আছে, কমলা আছে, এই ধরনের সবগুলো ফলের মধ্যে এসিড আছে। যেমন তারপর হচ্ছে আমরা কি খাই, তেঁতুল, তেঁতুলের মধ্যে এসিড আছে, এই জন্য হচ্ছে কিছুটা টক স্বাদযুক্ত হয়। তাহলে এসিডের একটা প্রধান ধর্ম হচ্ছে সেটা কি হবে, টক স্বাদযুক্ত হবে, যে কোনো এসিড টক স্বাদযুক্ত হবে। যেমন দই, দইয়ের মধ্যে কি হয় দেখবা কিছুক্ষণ পর হচ্ছে দইগুলো হচ্ছে কিছুটা টক স্বাদযুক্ত হয়, কেন, কারণ দইয়ের মধ্যে এসিড আছে। তাহলে আমরা অনেকগুলো এসিডের উদাহরণ দেখলাম, বাস্তব উদাহরণ। তারপর যেটা আমরা পড়বো এসিডের ব্যবহার দেখব, এসিড কোথায় কোথায় ব্যবহার করা হয়। সবার প্রথম ব্যাপারটা যদি আসি, এসিড কোথায় ব্যবহার করে, দেখবো হচ্ছে আমাদেরকে বলতা বা বিচ্ছু যদি কামড় দেয়, দেখবো ওই জায়গাটা হচ্ছে খুব জ্বালা পোড়া করতেছে। তো জ্বালা পোড়া করার কারণ হচ্ছে ওই যে বলতা বা বিচ্ছু যে আমাদের কামড় দিছে, বলতা বা বিচ্ছুর মুখে হচ্ছে হিস্টামিন নামক একটা রাসায়নিক পদার্থ ছিল। কি ছিল, হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ ছিল, এই যে হিস্টামিন। তো হিস্টামিন হচ্ছে এক ধরনের ক্ষারকীয় পদার্থ, হিস্টামিন হচ্ছে এক ধরনের ক্ষারকীয় পদার্থ। তো এই যে হিস্টামিন আমাদেরকে যখন হচ্ছে বলতে বা বিচ্ছুটা কামড় দিতেছে, আমাদের শরীরে হচ্ছে কামড়ের মধ্যে হচ্ছে হিস্টামিন জিনিসটা চলে আসতেছে, আর এই হিস্টামিন চলে আসার কারণ হচ্ছে আমাদের তখন হচ্ছে ব্যথা করে বা জ্বালা পোড়া করে। তো হিস্টামিন যেহেতু একটা ক্ষারকীয় পদার্থ, এটাকে হচ্ছে আমরা ব্যথাটাকে দূর করার জন্য হচ্ছে আমরা এসিড জাতীয় কোনো কিছু একটা দূর করবো, কারণ হচ্ছে এসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে হচ্ছে লবণ আর পানি তৈরি করে। এসিডের সাথে ক্ষার যদি বিক্রিয়া করে হচ্ছে লবণ তৈরি করবে আর পানি তৈরি করবে, লবণ আর পানি তৈরি করবে। তাহলে দেখো লবণের হচ্ছে একদম যে কোনো সাধারণ লবণ তৈরি করবে আর পানি, তাহলে এখানে হচ্ছে আর ব্যথাটা হচ্ছে থাকবে না। অর্থাৎ এসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে প্রশমিত লবণ তৈরি করবে আর পানি তৈরি করবে। তা আমাদেরকে যেহেতু হচ্ছে বলতা বা বিচ্ছু কামড় দেওয়ার ফলে শরীরে হিস্টামিনকে দিয়ে দিছে, হিস্টামিন প্রবেশ করছে আমাদের শরীরে, যেহেতু এটা একটা ক্ষারকীয় পদার্থ, আমরা হচ্ছে এসিড দিয়ে দিব। তাহলে ওই এসিডটা হচ্ছে এই ক্ষারটাকে হচ্ছে প্রশমিত করে ফেলবে, মানে আমাদের শরীরে তখন আর কোনো ব্যথা থাকবে না। তো আমরা প্রশমিত করার জন্য কি ব্যবহার করতে পারি, কোন এসিডটাকে ব্যবহার করতে পারি? তো প্রশমিত করার জন্য হচ্ছে আমরা বেকিং সোডা ব্যবহার করতে পারি, অথবা হচ্ছে আমরা এখন হচ্ছে ভিনেগার ব্যবহার করতে পারি এসিড হিসেবে। আচ্ছা তোমরা বলতে পারো যে ভাই ভিনেগার জিনিসটা কি? ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়, অথবা কোথাও কোথাও তোমরা এটা পাইবা যে 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। তাহলে ভিনেগার কিন্তু একটা অ্যাসিড জাতীয় পদার্থ বা বেকিং সোডা একটা অ্যাসিড জাতীয় পদার্থ। তো আমরা কি করতেছি, খাটটাকে প্রশমিত করার জন্য হচ্ছে অ্যাসিড ব্যবহার করতেছি, এটা হচ্ছে অ্যাসিডের প্রথম ব্যবহার। 2 নম্বর আসো, 2 নম্বর আমরা অ্যাসিড কোথায় ব্যবহার করি, দেখবো আমরা হচ্ছে কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে গেলে খাবার খাওয়ার পর হচ্ছে আমরা কোমল পানীয় পান করার চেষ্টা করি। তো কোমল পানীয় কেন খাই আমরা, এটা একটা প্রশ্ন আসতে পারে। তা আমাদের যে খাবারগুলো যায় পাকস্থলিতে হচ্ছে আমাদের হচ্ছে খাবারগুলো হজমে সহায়তা করে, পাকস্থলিতে যে খাবারটা হজম হয় সেখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। পাকস্থলিতে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল HCl। এই HClটা হচ্ছে আমাদের খাবার হচ্ছে প্রশমে বা খাবার হজমে সহায়তা করে। তো সেম হচ্ছে আমাদের হচ্ছে পাকস্থলীতে খাবারটা যাওয়ার পর এটা বিভিন্ন প্রক্রিয়া হবে পাকস্থলীর মধ্যে, কিন্তু এটা ছাড়া হচ্ছে যাতে আমাদের খাবারটা হচ্ছে গিলতে হজমে সহায়তা করে, এটার জন্য হচ্ছে আমরা কোমল পানীয়টা পান করি। কারণ হচ্ছে কোমল পানীয়ের মধ্যে আছে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, কোমল পানীয়ের মধ্যে থাকে হচ্ছে কার্বনিক অ্যাসিড, কোমল পানীয়তে থাকে H2CO3 কার্বনিক অ্যাসিড। আমরা যে ধরনের কোমল পানি খাই, যেমন কি কি কোমল, 7 আপ বলো, মজু বলো, প্রাণাপ বলো, এই ধরনের যে আমরা কোমল পানীয়গুলো খাই, কোমল পানির মধ্যে কি থাকতেছে, কার্বনিক অ্যাসিড থাকতেছে। আর এই অ্যাসিডটা হচ্ছে আমাদের খাবারটাকে তাড়াতাড়ি হজম করার জন্য এটা হচ্ছে সাহায্য করে। তাহলে 2 নম্বর ব্যবহার দেখলাম আমরা অ্যাসিডের ব্যবহার। 3 নম্বর অ্যাসিডের ব্যবহার কোথায় দেখি আমরা, দেখবো হচ্ছে আমরা হচ্ছে বোরহানি বা দই যে খাই, বিয়ে বাড়িতে দইগুলা খাই বা বোরহানি খাই, বোরহানির মধ্যে এগুলোর মধ্যে হচ্ছে এক ধরনের অ্যাসিড থাকে, ওই অ্যাসিডটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ দুধ বলো বা দই বলো বা হচ্ছে বোরহানি, এগুলোর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটার কারণে হচ্ছে আমাদের খাবারগুলো হজমে এটাও সহায়তা করে। 4 নম্বর ব্যবহার যদি দেখি কোথায়, আমরা হচ্ছে বিভিন্ন ফলমূল খাই, ধরো আপেল খাই, আনারস খাই, কিংবা হচ্ছে ধরো হচ্ছে আমরা কি খাই, কমলা খাই, মালটা খাই, এই ধরনের প্রত্যেকটা ফলের মধ্যে অ্যাসিড থাকে। তো ওইখানে ফলমূলগুলোতে আমরা অ্যাসিডের ব্যবহার হইতেছে আমাদের পুষ্টি
পুষ্টিতে সাহায্য করে। তারপরে আর কোথায় কোথায় ব্যবহার আছে আমরা যদি একটু দেখি, তারপর দেখবো হচ্ছে 5 নম্বর হচ্ছে আমাদের যে পাউরুটি ফুলাতে হচ্ছে আমরা বেকিং সোডা ব্যবহার করি। এই যে বেকিং সোডাটা কেন ব্যবহার করি পাউরুটি ফুলাতে, তো বেকিং সোডাটা যখন হচ্ছে ভেঙে যায়, যখন আমরা বেকিং সোডাটা পাউরুটি দেওয়ার ফলে তাপ দিতে থাকি, তখন হচ্ছে বেকিং সোডাটা ভেঙে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলে। বেকিং সোডাটা ভেঙে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে পাউরুটিটাকে ফুলাতে সাহায্য করে। তাহলে এখানে আমরা এসিডের ব্যবহার দেখতে পেলাম। তারপর এসিডের কোথায় কোথায় ব্যবহার দেখতে পারি, আমরা যে বাসা বাড়িতে টয়লেট পরিষ্কারক রূপে যে ব্যবহার করি, টয়লেট পরিষ্কারক হিসেবে যে সকল বস্তুকে, এগুলো হচ্ছে এসিড দ্বারা তৈরি, এগুলো হচ্ছে এসিড দ্বারা তৈরি। তো এই ধরনের হচ্ছে। তারপর আরেকটা সহজ উদাহরণ হচ্ছে আমরা দেখবা ফসলের জমিতে হচ্ছে সার ব্যবহার করি। এই সারগুলোর মধ্যে কিন্তু যে সারগুলো তৈরি করা, যেমন কয়েকটা সারের যদি উদাহরণ দিই আমরা, ধরো NH, আমরা কি সার ধরবো, অ্যামোনিয়াম নাইট্রেট সার ধরো হচ্ছে আমরা ব্যবহার করি। এই যে অ্যামোনিয়াম নাইট্রেট সারটা, এই সারটা কিন্তু নাইট্রিক অ্যাসিড থেকে তৈরি করা হয়েছে। এই সারটা কোথা থেকে তৈরি হয়েছে, নাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে। ধরো হচ্ছে আরো একটা সার দেখলাম আমরা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, NH4 2HO4। এই যে এই সারটা কিন্তু তৈরি করা হয়েছে সালফিউরিক অ্যাসিড থেকে, H2SO4 থেকে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি এই যে আমরা যে ফসলের জমিতে যে সার রূপে ব্যবহার করতেছি, সারগুলো হচ্ছে অ্যাসিড থেকে তৈরি করা হয়েছে। তো এই যে আমরা অনেকগুলো উদাহরণ ব্যবহার দেখে ফেলছি অ্যাসিডের কোথায় কোথায় ব্যবহার করা হয়। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসিডিটি কি জিনিস। এখন আমরা দেখবো হচ্ছে অ্যাসিডিটি কি জিনিস। তো আমরা একটু আগে বলে আসছি হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমাদের পাকস্থলীতে নিঃসৃত হয়, পাকস্থলী দেয়াল থেকে হচ্ছে HCl যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, এবং এই HClটা হচ্ছে আমাদের খাবার হচ্ছে যে ডাইজেশন হয়, হজম হয়, সেটাতে হচ্ছে পরিপাক হয়, সেই পরিপাকে হচ্ছে সাহায্য করে HCl। তো যখন হচ্ছে ধরো আমাদের খালি পেট আছে, খালি পেট থাকার কারণে HClটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে নিঃসৃত হইতেছে আমাদের পাকস্থলী দেয়াল থেকে। তো যদি আমাদের পাকস্থলীতে কোনো খাবার না থাকে, তো সে এই যে HClটা আসে, সেই HClটা তো কোনো খাবার পাচ্ছে না ডাইজেশন করার জন্য, পরিপাক করার জন্য, সে কি করে পরবর্তীতে হচ্ছে HClটা বেশি হয়ে গেলে সেটা হচ্ছে আমাদের এই যে পাকস্থলী দেয়ালটাকে হচ্ছে ক্ষয় করা শুরু করে দেয়, ভেঙে দেয়। এটাকে বলা হয় অ্যাসিডিটি, যেটাকে আমরা বলি হচ্ছে আর গ্যাস্ট্রিকের সমস্যা যেটা আমরা বলি। তো অ্যাসিডিটি জিনিসটা হচ্ছে কি, যখন হচ্ছে আমাদের পাকস্থলী খালি থাকে, খাবার পাচ্ছে না, তখন যে HClটা নিঃসৃত হচ্ছে পাত্রের দেয়াল থেকে, আমাদের হচ্ছে যে পাকস্থলী আছে, পাকস্থলী দেয়াল থেকে HClটা নিঃসৃত হয়ে পাকস্থলীটাকে হচ্ছে ক্ষয় করা শুরু করে দেয়, এটাকে বলে অ্যাসিডিটি। তো অ্যাসিডিটি হচ্ছে শুধু এই কারণে হয় এমন না, আরো অনেক জিনিসের কারণে হচ্ছে অ্যাসিডিটি হয়। আমরা এটাও জানি আমরা যে ফলমূলগুলো খাই সেই ফলমূলগুলোতে হচ্ছে অ্যাসিড থাকে। তো এখন যদি আমরা অতিরিক্ত পরিমাণে ফলমূল খেয়ে ফেলি, তাহলে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড আমাদের দেহে প্রবেশ করতেছে এবং পাকস্থলীতে যাইতেছে। এই অতিরিক্ত অ্যাসিডটা যাই হচ্ছে আমাদের পাকস্থলীটাকে হচ্ছে ক্ষয় করা শুরু করে, যেটাকে অ্যাসিডিটি বলে, অ্যাসিডিটি সমস্যা বলে। তারপর কি হতে পারে, অতিরিক্ত চা কিংবা হচ্ছে অতিরিক্ত কফি যদি আমরা খাই, এগুলোতে অ্যাসিড থাকে এবং অতিরিক্ত অ্যাসিড গুলো যা হচ্ছে আমাদের অ্যাসিডিটি সমস্যাটা করে। দেন আর কোথায় কোথায় অ্যাসিডিটি সমস্যা দেবে, তো আমরা দেখলাম কি, আমরা যদি অতিরিক্ত ফলমূল খাই তাহলে সেটার কারণে হচ্ছে অ্যাসিডিটির সমস্যা হতে পারে, অতিরিক্ত ফল খাইলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। দেন আমাদের যদি অতিরিক্ত চা এবং কফি পান করি, অতিরিক্ত চা এবং কফি পান করি, তাহলে সেটা হচ্ছে অ্যাসিডিটি সমস্যা করতে পারবে। তারপর হচ্ছে যদি আমরা হচ্ছে ভাজা তেল পোড়া ভাজা, তারপর হচ্ছে অতিরিক্ত তেলযুক্ত খাবার খাই, অতিরিক্ত তেলযুক্ত খাবার খাই, সেগুলো হচ্ছে আমাদের যে পাকস্থলীতে যে হচ্ছে অ্যাসিডিটি সমস্যা করে। তারপর হচ্ছে আমাদের যে দুশ্চিন্তা, যদি আমরা বেশি পরিমাণে দুশ্চিন্তা করি, সেটা হচ্ছে অ্যাসিডিটির সমস্যা করে, দুশ্চিন্তা। তারপর হচ্ছে দেখবা কেউ কম ঘুমাইতেছে, যদি প্রয়োজন মতো কেউ না ঘুমায় তাহলে তার অ্যাসিডিটির সমস্যা হতে পারে। প্রয়োজন মতো আমাদের ঘুমাতে হবে অ্যাসিডিটিটা দূর করতে হলে। তারপর হচ্ছে আমাদের ঠিক মতো খাবার খাইতে হবে, পাকস্থলী বেশিক্ষণ খালি রাখা যাবে না। তো এইগুলো হচ্ছে অ্যাসিডিটির কারণগুলো, যে অ্যাসিডিটি কেন হয় বা অ্যাসিডিটি জিনিসটা কি। তো অ্যাসিডিটি থেকে বাঁচতে হলে কি করতে হবে, আমাদেরকে প্রয়োজন মতো খাবার খেতে হবে, অতিরিক্ত পরিমাণে কোমল পানীয় খাওয়া যাবে না যেহেতু কোমল পানির মধ্যে অ্যাসিড থাকে। তারপর হচ্ছে অতিরিক্ত চা কিংবা কফি খাওয়া যাবে না। এবং হচ্ছে যেহেতু আবার অ্যাসিড জাতীয় খাবার আমরা খাইতেছি, এটাকে প্রশমিত করার জন্য কিন্তু আমরা ক্ষার জাতীয় খাবার খেয়ে ফেলে হয়ে যায়। যদি আমরা যে পরিমাণ অতিরিক্ত অ্যাসিড খেলে আমরা ক্ষার জাতীয় কোনো কিছু যদি খেয়ে ফেলি, তাহলে হচ্ছে অ্যাসিডটা হচ্ছে প্রশমিত হয়ে যায়। তো ক্ষার জাতীয় খাবার কি কি খাইতে পারি, যেমন আমাদের বিভিন্ন শাকসবজি আছে, শাকসবজিগুলো হচ্ছে ক্ষার জাতীয়, এই যে শাকসবজিগুলো এগুলো হচ্ছে ক্ষারীয়। তাহলে হচ্ছে আমরা যদি ক্ষারযুক্ত শাকসবজি খাই
তাহলে হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত অ্যাসিডটাকে হচ্ছে প্রশমিত করে ফেলে, যেমন পুঁই শাক, পালং শাক, এগুলো হচ্ছে ক্ষার জাতীয়। তো আমরা হচ্ছে আজকে হচ্ছে টোটাল যে জিনিসগুলো দেখলাম, অ্যাসিড কি, শক্তিশালী অ্যাসিড কি, দুর্বল অ্যাসিড কি, অ্যাসিডের ব্যবহার কোথায় কোথায় করা হচ্ছে, এবং অ্যাসিডিটি সমস্যাটা কি। সর্বশেষ আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাসিড নিক্ষেপ করলে কি হয়। বাংলাদেশে দেখবে একটা অহরহ ঘটনা ঘটে মাঝে মধ্যে, যে মেয়েদের গায়ে হচ্ছে অ্যাসিড নিক্ষেপ করা হয়। তো অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছে একটা ঘৃণ্য কাজ, একটা গর্হিত কাজ, এবং এটা হচ্ছে 1995 সালে বাংলাদেশে হচ্ছে নারী ও শিশু নির্যাতন আইন তৈরি করা হয়, যেখানে বলা হয়েছে যদি কেউ অ্যাসিড নিক্ষেপ করে তাহলে তাকে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 5 বছরের মৃত্যু, 5 বছরের সশ্রম কারাদণ্ড অথবা তাকে মৃত্যু দেওয়া হতে পারে। তো আমরা হচ্ছে এই ধরনের খারাপ কাজগুলো থেকে দূরে থাকবো, এবং অ্যাসিডের এই যে ভয়ঙ্কর ব্যবহারগুলো, এগুলো ক্ষেত্রে আমরা অ্যাসিডকে ব্যবহার করবো না। অ্যাসিডের যে ভালো ভালো ব্যবহারগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা হচ্ছে তোমাদের সাথে এতক্ষণ অ্যাসিড নিয়ে আলোচনা করলাম, এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ক্ষার কি, সেই জিনিসটা দেখবো। তো আসলে ক্ষার জিনিসটা কি? তো ক্ষার জিনিসটা বোঝানোর জন্য আমরা হচ্ছে আগে কয়েকটা উদাহরণ লিখি। ধর হচ্ছে আমরা যদি একটা উদাহরণ লিখি NaOH, আশা করি তোমরা এটা দেখে আসছো। তো এটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটাকে একটা ক্ষার বলা হয়। কেন ক্ষার বলা হয়? তো এটা যদি দেখো, এটাকে যদি জলীয় দ্রবণ দিয়ে দেই, ধরো এটা একটা পাত্র আছে যেখানে হচ্ছে এটা জলীয় দ্রবণ অর্থাৎ পানি আছে, এখানে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রবেশ করাই অর্থাৎ দিয়ে দিই সোডিয়াম হাইড্রোক্সাইডকে, এটা হচ্ছে এখানে যাবে, জলীয় দ্রবণে বিয়োজিত হবে, মানে জলীয় দ্রবণ যে ভেঙে যাবে, ভেঙে একটা ক্যাটায়ন তৈরি করবে, একটা অ্যানায়ন তৈরি করবে। অর্থাৎ ক্যাটায়ন তৈরি করবে সোডিয়াম প্লাস, অ্যানায়ন তৈরি করবে OH মাইনাস। তো এই যে যারা হচ্ছে জলীয় দ্রবণে OH মাইনাস দান করে দেয়, যারা জলীয় দ্রবণে OH মাইনাস দান করে তাদেরকেই ক্ষার বলা হয়। তাহলে আমরা এখান থেকে ক্ষারের সংজ্ঞাটা কি শিখলাম? যারা জলীয় দ্রবণে OH মাইনাস দান করে তাদেরকে ক্ষার বলা হয়। আর অ্যাসিডের সংজ্ঞাটা ছিল যারা জলীয় দ্রবণে H প্লাস দান করে অথবা প্রোটন দান করে তাদেরকে অ্যাসিড বলা হয়। তারপর আরো আসো কিছু উদাহরণ যদি দেখি ক্ষারের কি কি উদাহরণ হতে পারে, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা কি করে? ম্যাগনেসিয়াম ক্যাটায়ন তৈরি করে এবং দুইটা OH মাইনাস তৈরি করে জলীয় দ্রবণে। যেহেতু এটা জলীয় দ্রবণে OH মাইনাস তৈরি করতেছে, আর এই যে OH মাইনাস এটাকে বলা হয় হাইড্রক্সিল আয়ন, হাইড্রক্সিল আয়ন। তো যারা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন তৈরি করে তাদেরকে বলা হয় ক্ষার। তারপর আসো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা কি করবে? জলীয় দ্রবণ হচ্ছে Al3+ এবং 3টা OH মাইনাস দান করে দেবে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয়। তাহলে ক্ষারের সংজ্ঞাটা আমরা শিখলাম। তারপরে যেটা আমরা শিখবো, আমরা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে একটা ছোট্ট নাম মনে রাখছিলাম, অনিল। অনিল হচ্ছে কি? অনিল দিয়ে হচ্ছে অ্যাসিড, নীল দিয়ে হচ্ছে নি দিয়ে হচ্ছে নীল এবং লা দিয়ে হচ্ছে লাল, অর্থাৎ অ্যাসিড নীলকে লাল করে। তো যে লিটমাস পেপারটা ছিল, তো লাল লিটমাসকে হচ্ছে ক্ষার হচ্ছে নীল করে ফেলে। ক্ষার কি করে? ক্ষার হচ্ছে নীল লিটমাস পেপারটাকে, লাল লিটমাস পেপারটাকে হচ্ছে নীল করে ফেলে। ধরো একটা লিটমাস পেপার লাল ছিল, সেটাকে কি করবে? সে নীলে পরিণত করে ফেলবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা জিনিস বা একটা বস্তু বা একটা রাসায়নিক যৌগ ক্ষার কিনা চেক করতে পারি। অ্যাসিড হলে চেক করবো কি নীলটাকে সে লালে পরিণত করে দিবে, আর ক্ষার হইলে সে লালটাকে নীলে পরিণত করবে। তো এই যে ক্ষার চিহ্নিত করার জন্য, ক্ষার পরীক্ষা করার জন্য হচ্ছে আরো কয়েকটা বস্তু ব্যবহার করা বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা। এর মধ্যে একটা হচ্ছে মিথাইল। আচ্ছা, এর আগে দেখে আসি নির্দেশক নামক একটা জিনিস আছে তোমাদের বইয়ে। নির্দেশক জিনিসটাকে, নির্দেশক হচ্ছে এমন একটা যৌগ, এমন একটা রাসায়নিক যৌগ বা এমন একটা পদ্ধতি যেটা কি করে অ্যাসিড বা ক্ষারের সংস্পর্শে এসে তার নিজের যে ধর্মটা থাকে, নিজের যে বর্ণটা থাকে, সেই বর্ণটাকে পরিবর্তন করে দেয়। ধরো একটা বস্তুর বর্ণ আছে এখন হলুদ, সে কি করলো? ক্ষারের সংস্পর্শে যে লাল হয়ে গেছে। এই যে ক্ষারের সংস্পর্শে সে লাল হইলো, বর্ণটা পরিবর্তন করলো, এটার মাধ্যমে ক্ষারটাকে চিহ্নিত করতেছে, এটাকে বলা হয় নির্দেশক। নির্দেশক হচ্ছে যে সকল বস্তু অ্যাসিড বা ক্ষারের সংস্পর্শে এসে নিজের বর্ণ পরিবর্তন করার মাধ্যমে অ্যাসিড বা ক্ষারকে চিহ্নিত করে তাদেরকে নির্দেশক বলা হয়। তো এরকম কয়েকটা নির্দেশক আছে। প্রথম নির্দেশক যেটা আছে সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। এই মিথাইল অরেঞ্জ তার নিজের রং হচ্ছে, তার নিজের রং, আমি যদি এখানে লিখি নিজের রং বা নিজের বর্ণ, নিজের বর্ণটা হচ্ছে কমলা।
মিথাইল অরেঞ্জের নিজের বর্ণ হচ্ছে কমলা, সেটাকে পরিবর্তন হয়ে যখন ক্ষারের মধ্যে যাবে বা ক্ষারের সংস্পর্শে আসবে, ক্ষারের সংস্পর্শে গেলে তার বর্ণটা হয়ে যাবে হচ্ছে হলুদ। এই যে দেখো মিথাইল অরেঞ্জ কি করতেছে, তার নিজের অংশ ছিল কমলা, সেটা হচ্ছে অ্যাসিডের ক্ষারের সংস্পর্শে এসে হলুদ হয়ে গেছে। তার নিজের বর্ণটাকে পরিবর্তন করার মাধ্যমে হচ্ছে ক্ষারটাকে চিহ্নিত করতেছে, এই জন্য এটাকে একটা নির্দেশক বলা হয়। তারপরে আরো একটা নির্দেশক হচ্ছে মিথাইল রেড। মিথাইল রেড তার নিজের বর্ণ হচ্ছে লাল। মিথাইল রেড নিজের বর্ণ হচ্ছে লাল, সে কি করবে, নিজে হচ্ছে হলুদে পরিণত হয়ে যায়, ক্ষারের সংস্পর্শে কি হয়ে যাবে, হলুদে পরিণত হয়ে যাবে। তারপর আরেকটা হচ্ছে ফেনফথেলিন। ফেনফথেলিন, তো ফেনফথেলিন হচ্ছে নিজের কোনো বর্ণ নেই, সে তো প্রথমে তাকে বর্ণহীন, বাট যখন হচ্ছে সে ক্ষারের সংস্পর্শে চলে আসে তখন হচ্ছে তার নিজের বর্ণটাকে পরিবর্তন করে গোলাপি হয়ে যায়। তাহলে হচ্ছে এই যে অনেকগুলা আমরা নির্দেশক তিনটা এবং হচ্ছে লিটমাস পেপার, এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা ক্ষারকে চিহ্নিত করতে পারি। এখন কথা হচ্ছে এগুলো তোমরা কিভাবে মনে রাখবে, এটা যদি আমি একটু বলে দিই। দেখো মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ অর্থে কমলা, এই জন্য হচ্ছে এটা নিজের বর্ণ থাকে কমলা, সেটা পরবর্তীতে হলুদে পরিণত হয়ে যায়। মিথাইল রেড, যেহেতু এটা রেড লাল, এই জন্য সে প্রথমে লাল থাকে, পরবর্তীতে এটা ক্ষারের সংস্পর্শে হলুদ হয়ে যায়। আর ফেনফথেলিন প্রথমে বর্ণহীন থাকে, পরবর্তীতে সেটা ক্ষারের সংস্পর্শে সে গোলাপি হয়ে যায়। তাহলে আমরা হচ্ছে ক্ষার চিহ্নিত করার উদাহরণগুলো দেখে ফেললাম, বা ক্ষারকে কিভাবে চিহ্নিত করতে সেটা জেনে ফেললাম। তো এখন আসো ক্ষারের কিছু বাস্তব উদাহরণ দেখি, ক্ষার কোন জিনিসগুলো। দেখবো আমরা হচ্ছে শ্যাম্পু ব্যবহার করি, সাবান ব্যবহার করি, এই জিনিসগুলো হচ্ছে ক্ষার। তো দেখবো ক্ষার বা শ্যাম্পু বা সাবান যদি আমাদের চোখে যায় তাহলে কি হয়, চোখ জ্বালা পোড়া করে না? তো তুমি ক্ষার চিহ্নিত একটা উপায় হচ্ছে কি, চোখে গেলে চোখ জ্বালা পোড়া করবে এটা। তো তারপরে আসা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্ষারের ব্যবহারটা কোথায়। আমরা এখন দেখবো হচ্ছে ক্ষারের ব্যবহার। আসলে আমরা যদি ক্ষারের ব্যবহার দেখি, ধর হচ্ছে মৌমাছি যদি আমাদের গায়ে হুল ফুটায়, বা হচ্ছে পিঁপড়া যদি আমাদের কামড় দেয়, তাহলে আমরা কি হয়, জ্বালা পোড়া হয়, শরীরটা ব্যথা হয়। এই যে পিঁপড়ার কামড় দিতেছে, পিঁপড়া যদি আমাদেরকে কামড় দেয়, তাহলে এই পিঁপড়া হচ্ছে কামড় দেওয়ার মাধ্যমে হচ্ছে আমাদের শরীরে হচ্ছে একটা পদার্থ, একটা রাসায়নিক পদার্থ দিয়ে দিতেছে, যে রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। তাকে এই জায়গাটা একটু মনে রাখতে হবে। আমরা যখন এসিড পড়তেছিলাম তখন বলছিলাম এই যে বলতা বা বিমরুল এগুলো যখন আমাদের গায়ে হচ্ছে কামড় দেয়, তখন হচ্ছে তার হিস্টামিন নামক একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, যে হিস্টামিনটা হচ্ছে ক্ষারীয় পদার্থ। আর এখানে হচ্ছে পিঁপড়া, পিঁপড়া হচ্ছে আমাদের যখন কামড় দেয়, পিঁপড়া হচ্ছে আমাদেরকে ফর্মিক অ্যাসিড হচ্ছে কামড়ের মাধ্যমে দিয়ে দিতেছে। যেহেতু এটা একটা অ্যাসিড, অ্যাসিডটাকে প্রশমিত করতে হলে আর ব্যথাটাকে প্রশমিত করতে হলে আমাদের ক্ষার জাতীয় কিছু একটা ব্যবহার করতে হবে। তো ক্ষার জাতীয় এই জন্য হচ্ছে ব্যবহার করা হয়, চুনকে ক্ষার জাতীয় হিসেবে ব্যবহার করা হয়। দেখবো আমাদের হচ্ছে মৌমাছি কামড় দিলে কি করে, আমরা চুন ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে, কিংবা এই ধরনের হচ্ছে আরো রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করতে পারি। তারপর ধরো হচ্ছে যদি হচ্ছে মৌমাছি কামড় দেয়, মৌমাছি যদি ফুরফুরায়, তখন মৌমাছি হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত, ফর্মিক অ্যাসিড নিঃসৃত করে, তার সাথে হচ্ছে সে হচ্ছে মেলাটিন নিঃসৃত করে, মেলাটিন নিঃসৃত করে, এবং হচ্ছে এপিনিন নামক হচ্ছে আরেকটা রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, যেমন যারা হচ্ছে অ্যাসিড, এই দুটোটা হচ্ছে ফর্মিক অ্যাসিড নিজে অ্যাসিড, মেলাটিন হচ্ছে অ্যাসিড। তো এই যে অ্যাসিড গুলোকে কি করতে হবে, প্রশমিত করতে হবে। ব্যথাটাকে যদি আমরা দূর করতে চাই, তাহলে এটার জন্য হচ্ছে আমরা হয় চুন ব্যবহার করতে পারি, অথবা হচ্ছে আমরা ক্যালামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ আছে, ক্যালামিন নামক একটা রাসায়নিক পদার্থ বা ক্ষারীয় একটা পদার্থ আছে, যেটা হচ্ছে অ্যাসিডের সংস্পর্শে এসে অ্যাসিড আর ক্ষার মিল হচ্ছে প্রশমিত হয়ে যায়, অর্থাৎ ব্যথাটা দূর হয়ে যায়। তাহলে আমরা হচ্ছে এই ব্যবহারটা দেখতে পারলাম। তারপর হচ্ছে আমরা যেটা দেখবো, ক্ষারের আরো একটা ব্যবহার হচ্ছে আমাদের ফসলের জমিগুলোতে দেখবো হচ্ছে সার হিসেবে বিভিন্ন ধরনের ক্ষারীয় পদার্থ ব্যবহার করা হয়। যদি হচ্ছে ফসলের জমিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় দেখবা, তাহলে হচ্ছে ওই ফসলের জমির উর্বরতাটা নষ্ট হবে। ধরো যতটুক অ্যাসিড থাকার দরকার বা যতটুক ক্ষার থাকার দরকার, এর চেয়ে যদি অ্যাসিডের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে, অ্যাসিডিটিটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ফসলের জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। তো অ্যাসিডিটিটা যাতে না বাড়ে, অ্যাসিডিটি কমানোর জন্য হচ্ছে কিছু ক্ষারীয় পদার্থ ব্যবহার করা হয়। তো এই জন্য হচ্ছে ক্ষারীয় পদার্থ হিসেবে চুন ব্যবহার করতে পারি, দেখবো ফসল জমিতে আমরা চুন ছিটাই দেওয়াটার আগে, কিংবা আমরা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আবার বলা হয় মিল্ক অফ লাইম, মিল্ক অফ লাইম বলা হয়।
অর্থাৎ ফসলের জমির উর্বরতা যদি নষ্ট হয়ে যায়, অ্যাসিডিটি যদি বেড়ে যায়, এই ধরনের ক্ষারীয় পদার্থগুলো আমরা ব্যবহার করতে পারি, অথবা চুনা পাথর আমরা ব্যবহার করতে পারি, যেহেতু প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্ষারীয় পদার্থ। তারপর হচ্ছে আমরা বাসা বাড়িতে পরিষ্কার করার জন্য, কাঁচ পরিষ্কার করার জন্য যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারীয় পদার্থ, কারণ সে ওএইচ- দান করতে পারে, এই জন্য হচ্ছে এই ক্ষারের ব্যবহারগুলো দেখতে পেলাম। তারপর আরেকটা হচ্ছে দেখবা যে আমাদের যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমরা কি খাই? অ্যান্টাসিড খাই। কেন অ্যান্টাসিড খাই? গ্যাস্ট্রিকের সমস্যাতে আমরা জানি হচ্ছে HCl এর পরিমাণ যখন পাকস্থলীতে বেড়ে যাবে, অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, সেটাকে বলা হয় অ্যাসিডিটি সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা। তো এই গ্যাস্ট্রিকের সমস্যা অর্থাৎ অ্যাসিডের সমস্যাটাকে দূর করার জন্য আমাদের ক্ষার ব্যবহার করতে হবে। আর ক্ষার হচ্ছে অ্যান্টাসিডের মধ্যে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা জিনিস হচ্ছে অ্যান্টাসিডের মধ্যে থাকে। আর যেহেতু এগুলো ক্ষার, এই ক্ষারগুলো হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া তৈরি করে ফেলে, অর্থাৎ ব্যথাটা তখন দূর হয়ে যায়। তো আজকে হচ্ছে আমরা অ্যাসিড এবং ক্ষার নিয়ে বিস্তারিত জেনে ফেললাম। তোমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে থাকো।